4। পরদিন ভোরে আমসলোপোগাসের কাছ থেকে বিদায় নিয়ে কুঠার শহর ছাড়লাম। চলে আসবার আগে সবাইকে শুনিয়ে চড়া গলায় বললাম, এখনো নদী ভরা থাকলে জুলুল্যান্ডের উপর অংশে ব্যবসা করতে যাব। আবহাওয়া ভালো হওয়ার পর ফিরব। তবে আমসলোপোগাস আর আমি গোপনে ঠিক করেছি, আগামী ভরা চাঁদের রাতে অর্থাৎ ঠিক 1 মাস পর নির্দিষ্ট এক পাহাড়ের পূব পাদদেশে দেখা করব। ওই পাহাড় জুলুল্যান্ডের উত্তরে, তবে সীমান্ত ছাড়িয়ে বেশ দূরে। কথা মতো উত্তর দিকে রওনা হয়ে গেলাম। ষাঁড়গুলোকে বিশ্রাম দিয়ে ধীরে সুস্থে পথ চললাম। ভেবেছি পথে টুকটাক ব্যবসা হবে। দেখা গেল ভালো ব্যবসা হলো। বিনিময় মূল্য হিসেবে অনেক গবাদি পশু পেলাম। অবিশ্বাস্য কম দামে আরও পেলাম হাতির প্রচুর দাঁত। সন্দেহ হলো ওগুলো বোধহয় চোরাই মাল। আমার এক বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে গবাদি পশু ও হাতির দাঁত পাঠিয়ে দিলাম নাটালে। সেসব ভালো দামে বিক্রি হলো। স্থানীয় ব্যবসায়ীদের কাছে চিরতরে বাকিতে যা বিক্রি করেছি সেগুলোর দাম উঠে এলো। কপাল এত ভালো গেল, হ্যান্সের মতো যদি কুসংস্কারাচ্ছন্ন হতাম, ভাবতাম এসব জিকালির তালিসমানের কারণে ঘটছে। মাত্র একটা অঘটন ঘটল। পথে একবার হঠাৎ রাজার এক ইন্ডুলনা বা উপদেষ্টার নেতৃত্বে হাজির হলো সৈন্যদল। এ লোক আমার ওয়াগন তল্লাশি করতে চাইল। প্রথমে ভাবলাম তারা কম দামে কেনা হাতির দাঁত খুঁজতে এসেছে। চিন্তিত হলাম না, আগেই সব নাটালে পাঠিয়ে দিয়েছি। কিন্তু কেউ একবারও হাতির দাঁতের কথা তুলল না, আমার একটা জিনিস বাজেয়াপ্ত করল না। উপদেষ্টার সঙ্গে বেশ রাগ দেখালাম। লোকটা পাল্টা চোটপাট করল না। তাকে লজ্জিত ও দুঃখিত মনে হলো। জানালো রাজা নির্দেশ দেয় বাধ্য হয়ে তল্লাশি করতে হবে। তার কাছ থেকে জানা গেল তাদের ধারণা ভয়ঙ্কর এক অনিষ্টকারী আমার সঙ্গে থাকতে পারে। সে এমন এক বদলোক যার আসল চরিত্র কত খারাপ তা আমি জানি না। উপদেষ্টা অবশ্য সে লোকের নাম বলল না, শুধু জানালো সে এক ভীষণ লড়াকু মানুষ। তার ভয়ে সৈন্যদলের পাহারা নিয়ে এসেছে সে। মনে পড়ে গেল আমসলোপোগাসের কথা, কিন্তু বললাম না কিছু। কাজ ঝাঁকিয়ে জানালাম কোনো অনিষ্টকারীর সঙ্গে সম্পর্ক রাখার ধাত আমার নেই। তাতে সন্তুষ্ট হলো না লোকটা। জানতে চাইল এ যাত্রায় কোথায় কোথায় গেছি। কিছু গোপন না করে নির্দ্বিধায় সমস্ত বললাম। ভালো করে জানি আমার চলাচলের উপর নজর রাখা হয়েছে। আমি যে কুঠার শহরে গেছি তা এ লোকের অজানা নয়। এরপর ইন্ডুনা জানতে চাইল সর্দার আমসলোপোগাসের সঙ্গে আমার দেখা হয়েছে কিনা। জানালাম প্রথমবারের মতো দেখা হয়েছে। তাকে আমার চমৎকার মানুষ বলে মনে হয়েছে। এ কথা শুনে রাজার উপদেষ্টা জোর দিয়ে বলল, আসলে কল্পনা করতে পারবো না কতটা ভালো মানুষ আমসলোপোগাস। এরপর জানতে চাইল যে এখন কোথায় তা জানে কিনা। এরপর জানতে চাইল সে এখন কোথায় তা জানে কিনা। বললাম জানি না, তবে বোধ হয় নিজের ক্রালে। এবার উপদেষ্টা বলল, আমসলোপোগাস তার ক্রালে নেই। সে লাউস্টা নামের এক লোক আর নিজের প্রধান বউকে সর্দারি দিয়ে কোথায় যেন গেছে। যাবার আগে বলেছে অনেক দূরে কোনো এক অভিযানে চলেছে। বিরক্তিকর প্রসঙ্গে অযথা কথা বলে ক্লান্ত হয়ে পড়েছি। এমন ভঙ্গিতে হাই তুললাম। লোকটা জানালো রাজার সঙ্গে দেখা করতে হবে আমাকে। ওকে যা জানিয়েছি স্বমুখে রাজাকে জানাতে হবে। জবাবে বললাম, আমার পক্ষে তা সম্ভব নয়। আমি ব্যবসার কাজ শেষে হাতি শিকার করতে উত্তর দিকে চলেছি। এবার সে জানালো হাতি অনেক দিন বাঁচে। আমি রাজার সঙ্গে দেখা করতে গেলে সব হাতি মরে সাফ হবে না।
পরেও স্বীকার করতে পারবো। এবার তার সঙ্গে উত্তপ্ত তর্ক শুরু হলো। শেষ পর্যন্ত লোকটা জানিয়ে দিল রাজার সঙ্গে দেখা করতে যেতেই হবে। যদি স্বেচ্ছায় না যাই তো জোর করে ধরে নিয়ে যাবে। চুপ করে বসে ভাবতে চাইলাম কি করা উচিত, কি বলা যায়। পাইপ ধরাতে গিয়ে আগুন থেকে জ্বলন্ত কাঠি তুললাম। আমার শার্টের বোতাম খোলা। ইন্ডোনা দেখ কাঠি তুললাম আমার শার্টের বোতাম খোলা। ইন্ডোনা দেখতে পেল জিকালির প্রতিকৃতি। বিস্ময়ে আতঙ্কে বিস্ফারিত হলো তার দুই চোখ। ফিসফিস করে বলল, ঢাকুন ঢাকুন, নইলে আমাকে জাদু করবে। ওটা আমার উপর কাজ শুরু করেছে। ওই জিনিস স্বয়ং জিকালি। হাই তুলে জানালাম, তুমি যদি আমাকে জোর করে রাজার কাছে নিয়ে যাও তো শিকারে যেতে অন্তত 1 সপ্তাহ দেরি হবে। সেক্ষেত্রে তোমাকে জাদুর প্রভাবে পড়তেই হবে। তুমি যখনই আমার কাজে বাধা দেবে অমনি ভয়ঙ্কর প্রভাবে পড়বে। লোকটার চোখের দিকে চেয়ে লকেট তুলে ধরলাম। উপদেশটা অনিশ্চিত স্বরে বলল, মাখুমা যান, এখন মনে হচ্ছে রাজার সঙ্গে দেখা করতে যেতে হবে না। আমি গিয়ে রাজাকে বললেই যথেষ্ট। আপনি ওই খারাপ লোক সম্পর্কে কিছুই জানেন না। লোকটা সৈন্য সামন্ত নিয়ে এত তাড়াহুড়ো করে ফিরতি পথ ধরল, বিদায় জানানোর সময় পেল না। পরদিন ভোরে সূর্য উঠবার আগে রওনা হলাম। জুলুল্যান্ডের সীমান্ত পিছনে ফেলার আগে থামলাম না। আবহাওয়া ভালো থাকলো। সমতল ঘাস জমির মাঝ দিয়ে গেছে পথ। ওয়াগন চালিয়ে যেতে অসুবিধে হলো না। নির্ধারিত সময়ের আগেই সেই বিশেষ পাহাড়ের কাছে পৌঁছে গেলাম। ওঠার চূড়াটা সমতল। স্থানীয়রা নাম দিয়েছে চ্যাপ্টা মাথার কুটির। চারপাশে ঘন জঙ্গল। পাহাড়ের গা বেয়ে নেমেছে ঝর্ণা। চারদিকে জন্মেছে প্রচুর গাছ। বনে অভাব নেই শিকারের। জঙ্গলের মধ্য দিয়ে পথ করে নিতে হলো। অবশেষে পাহাড়ের পূব পাদদেশে পৌঁছে ক্যাম্প করলাম। পূর্ণিমার রাতে আমস্লোপোগাসের সঙ্গে দেখা হবার কথা। পূর্ণ চাঁদের রাত আসতে তখনও 5 দিন বাকি। মুহূর্তের জন্য বিশ্বাস করলাম না আমস্লোপোগাস আসবে। ধারণা করলাম এতক্ষণে সে মত পাল্টে ফেলেছে। হতে পারে সে ইচ্ছের বিরুদ্ধে রাজার সঙ্গে দেখা করতে গেছে। স্পষ্ট বুঝছি আমস্লোপোগাস কেটিওয়াওর বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্রে ডুবেছে। নিঃস্বার্থে জিকালির ওকে ব্যবহার করছে। তবে ষড়যন্ত্রের কথা ফাঁস হয়ে গেছে, যে কারণে এখন খোঁজ পড়েছে আমস্লোপোগাসের। জুলুল্যান্ড থেকে নিরাপদে বেরিয়ে আসা তার জন্য কঠিন। এসব ভেবে সিদ্ধান্তে পৌঁছালাম আমস্লোপোগাসের গম্ভীর মুখ আর ওই প্রাচীন কুঠার আর দেখব না। সত্যি বলতে তাতে খুশিই হলাম। প্রথমে অভিযানে বেরোনোর কথা ভেবে ভালো লাগলেও পরে মনে হয়েছে অচেনা দেশে গিয়ে অযথা বিপদের ঝুঁকি নিয়ে কি প্রয়োজন। সত্যি ওই সাদা কুহুকিনির অস্তিত্ব আছে কি না তা কে জানে। তাছাড়া যদি তার অস্তিত্ব থেকেও থাকে, সে বাস করে জামবেজি ছাড়িয়ে আরও অনেক দূরে। মন বলল, আসলে এই অভিযানে অংশ নিতে আমাকে বাধ্য করা হয়েছে। আমস্লোপোগাস যদি না আসে তো আমার আর কোনো বাধ্যবাধকতা থাকে না। সেক্ষেত্রে নাটালে ফিরে গিয়ে আরামে বিশ্রাম নেব। তবে ঠিক করলাম নাটালের দিকে যাবার আগে শিকার করব। আসার পথে বড় এক পাল হাতি চোখে পড়েছে। শিকার করতে চেয়েছি তখনই, কিন্তু হ্যান্সের কথায় ক্ষান্ত দিতে হয়। হ্যান্স বলে আমরা উত্তর দিকে গেলে হাতির দাঁত বয়ে নেওয়া অসম্ভব। হয়তো ওয়াগন রেখে এগোতে হবে। সুতরাং ওদিকে যাব কি না তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিকার স্থগিত রাখতে হয়েছে। আমরা পাহাড়ের ধারে এক ঝর্ণার কাছে ক্যাম্প ফেললাম। চারপাশে প্রচুর ঘাস। পেট পুরে খেতে পেল ষাঁড়গুলো। শুয়ে বসে সময় পার করতে লাগলাম। কোনো এক সময় এখানে স্থানীয়দের গ্রাম ছিল। পরে জুলুদের সঙ্গে লড়াইয়ে হেরে তাদের পালাতে হয়েছে। লম্বা ঘাসের বনে কালো রঙের কিছু নরকঙ্কাল পেলাম। হাড়গুলো খোলা জায়গায় পড়ে থেকে অমন কালো হয়েছে।
গ্রামবাসীর গবাদি পশু রাখার ক্রালটা এখনও টিকে আছে। একটু মেরামত করে নিয়ে ওটাকে কাজে লাগালাম। রাতে ওখানে রাখা হলো ষাঁড়গুলো। এদিকে সিংহ থাকতে পারে ভেবে এ কষ্ট করলাম। তবে এ পর্যন্ত কোনো সিংহ চোখে পড়েনি, ওদের গর্জনও শুনিনি। দিনগুলো অলসভাবে কাটতে লাগলো। খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। খাবার জোগাড় করা এখানে খুব সহজ। হরিণের পাল নিয়মিত আসে ঝর্ণার ধারে। পছন্দ মতো একটাকে গুলি করে নিলেই হলো। শেষ পর্যন্ত পূর্ণিমা রাত চলে এলো। খুশি হলাম। নিঃসঙ্গ অলসতায় বসে বিরক্তি লাগছিল। বিশ্রাম নেওয়া ভালো, কিন্তু যে লোক সর্বক্ষণ ব্যস্ত সময় কাটিয়েছে তার জন্য চুপচাপ বসে থাকা কষ্টকর। কাজ না থাকলে মনে অযথা চিন্তা আসে, আর অতিরিক্ত চিন্তা থেকে আসে বিষণ্ণতা। সারাদিনে আমসলপো গাছের কোনো দেখা মিলল না। কাজেই ঠিক করলাম আগামীকাল সকালে উঠে হাতি শিকার করতে রওনা হব। সফল হই বা বিফল, দেরি না করে নাটালে ফিরব। রাত নামতে রূপালী পূর্ণিমার চাঁদ মুখ তুলল। তার কিছুক্ষণ পর শুয়ে পড়লাম। ঘণ্টাখানেক পর গবাদি পশুর কাল থেকে শব্দ পেয়ে ঘুম ভাঙল। আর হলো না আওয়াজ। ঘুমিয়ে পড়তে গিয়েও একটা চিন্তা দোলা দিয়ে গেল। মনে পড়ল না সন্ধ্যার কেরালের দরজা বন্ধ করেছে কিনা। ভাবলাম বন্ধ জায়গায় ষাঁড়গুলোর নড়াচড়ার আওয়াজ। তবুও দরজা বন্ধ করেছি, না দেখলে শান্তি পাব না। উঠে পড়লাম। হ্যান্স বা ছেলেদের কাউকে তুললাম না। বুট আর কোট পরে একনলা রাইফেলটা হাতে বেরিয়ে এলাম। ছোট হরিণ মারতে ব্যবহার করি অস্ত্রটা। বড় একটা জাম গাছ ক্রালের দরজার কাছে ছায়া ফেলেছে। গাছের তলা দিয়ে এগোলাম। দরজাটা শক্ত করে আটকেছি। এবার মনে পড়ল সূর্য অস্তের সময় ওটা বন্ধ দেখেছি। চারপাশ উজ্জ্বল চন্দ্রালোকে ভেসে চলেছে। ফিরতে গিয়ে দুপা ফেলে ক্রালের দেয়ালের উপর সবচেয়ে ছোট ছোট ষাঁড়ের মাথা দেখলাম। তাতে অবাক হওয়ার কিছু নেই, কিন্তু ওটার চোখ দুটো বন্ধ। জিভ বেরিয়ে এসেছে দেখে টের পেলাম মারা গেছে ওটা। ভালোভাবে বুঝে উঠবার আগেই এবার আরেকটা মাথা দেখতে পেলাম। আগে কখনো সিংহের অত বড় মাথা দেখিনি। আস্ত ষাঁড় পিঠে পিঠে তুলে দেয়াল টপকে বেরিয়ে আসছে পশুটা। হিংস্র সাপদ আমার 12 ফুট দূরে। আমাকে দেখেছে, থেমে দাঁড়ালো। ষাঁড়ের গর্দনটা না নামিয়ে চেয়ে রইল। যারা আমাকে চেনেন তারা বলবেন কোয়ার্টারমেইন দারুণ সুযোগ পেয়েছে। সিংহটাকে খতম করে দিয়েছে এক গুলিতে। অস্ত্রে আমার হাত খারাপ তা বলবো না, সঙ্গে ছোট ক্যালিবারের অস্ত্র। তাও সিংহের গলায় ঠিকই ঢুকবে বুলেট, গিয়ে বিঁধবে মগজে। তাতে সিংহের মারা পড়ার কথা। স্বাভাবিক সূত্র অনুযায়ী এক্ষেত্রে শিকার করা সহজ হওয়া উচিত। প্রথমে একটু চমকে গেলেও রাইফেল কাঁধে তুলে নিলাম। মন থেকে সমস্ত ভয় দূর হয়ে গেল। বুলেট যদি মিসফায়ার না করে আর কোনো সমস্যা নেই। চমৎকার টার্গেটের মতো স্থির হয়েছে সিংহ। গুলি করলাম, কিন্তু আমার দুর্ভাগ্য, গুলি ওই মৃত ষাঁড়ের শিঙে গিয়ে লাগলো। গুলির আগ মুহূর্তে ষাঁড়ের মাথা এসে পড়েছে সিংহের গলার সামনে। শিঙে লেগে বুলেট পিছলে বেরিয়ে গেল। যাবার পথে গভীর আঁচড় কাটল সিংহের গলায়। প্রচণ্ড ব্যথা পেল সিংহ। খেপে গেল ভীষণ। ভয়ঙ্কর এক গর্জন ছেড়ে সার ফেলে দেয়াল টপকাতে লাগলো। মনে হলো জানোয়ারটা দৈর্ঘ্যে অন্তত কয়েক গজ। মুখ ভরা চকচকে খুরদার দাঁত। একনলা রাইফেলের একমাত্র গুলি খরচ করেছি। আমার কাছে আর কোনো গুলি নেই। থাকলেও চট করে লোড করতে পারতাম না রাইফেল। দ্রুত পিছিয়ে একপাশে সরে গেলাম। মন বলল দেখা যাচ্ছে জিকালির তালের সমান কোনো কাজের জিনিস না। কেরালের দেয়াল টপকে এদিকে নেমে এলো সিংহ। আমার উপর ঝাঁপিয়ে পড়ার আগে পিছনের দুপায়ে ভর দিয়ে দাঁড়ালো। উচ্চতায় ওটা আমার মাথা ছাড়িয়ে গেল। বাম দিক থেকে এখনই হামলে পড়বে। বুঝতে পারলাম মরতে চলেছি। ঠিক তখনই অদ্ভুত এক দৃশ্য দেখলাম। চাঁদের আবছা আলোয় একটা ছায়া আমাকে পাশ কাটালো। মনে হলো ওই ছায়া বিরাট কোনো উদ্যত কুঠারের।
এবার সিংহের থাবায় ছায়া দেখলাম, মাটিতে থাবা ফেলল ওটা। তার পরপরই ভয়ঙ্কর গর্জন শুনলাম। এবার যে দৃশ্য দেখলাম তা আর কখনো দেখব না। লম্বা এক গম্ভীর দর্শন কালো মানুষ সিংহের সঙ্গে লড়াই করছে। তার কুঠারের আঘাতে সাপদের একটা থাবা কাটা পড়ল। পেছনে দু পায়ে দাঁড়িয়ে সামনের অবশিষ্ট থাবা চালালো ওটা। নীরব আগন্তুক বিদ্যুৎ বেগে সরে গিয়ে থাবা এড়িয়ে গেল। কুঠার চালালো সিংহের বুকে। ভয়ঙ্কর আঘাত হেনেছে সে। একটা থাবা নেই, ভারসাম্য হারিয়ে মাটিতে কাত হয়ে পড়ল সিংহ। আবার উঠবার আগেই অকুতোভয় যোদ্ধা আরেকবার কুঠার চালালো। ঝিলিক দিয়ে উঠে নেমে এলো ফলাটা। মরমর করে ভাঙল সিংহের মাথার হাড়। কুঠারের ফলা দু টুকরো করে দিল মগজ। হিংস্র পশুরাজ আর সাহসী মানুষের অসম লড়াই শেষ। ঠিক সময়ে এসেছি। টান দিয়ে করটির হাড় থেকে কুঠার ছাড়িয়ে নিল আমসুলোপোগাস। লোকে আপনাকে বলে রাতের অতন্দ্র প্রহরী। আজ রাতেও বরাবরের মতো চুপচাপ দেখছিলেন, কি বলেন? তার ঠাট্টার সুর আমাকে রাগিয়ে দিল। বললাম, না, ঠিক সময়ে আসেওনি তুমি। তোমার দেরি হয়েছে। কয়েক ঘন্টা আগে চাঁদ উঠেছে। মৃদু হাসল আমসুলোপোগাস। মাকুমাজান, আমি বলেছি পূর্ণ চাঁদের রাতে দেখা হবে। চাঁদ ওঠার সময় দেখা হবে তা বলিনি। স্বীকার করতে হলো, তা ঠিক। যখন খুবই জরুরি তোমার আসা তখনই এসেছ। তা এসেছি। এমন পরিষ্কার রাতে কুঠার চালাতে পারে এমন কারো জন্যে সিংহ শিকার করা পানির মতো সোজা। রাতটা আধার হলে লড়াইয়ের পরিণতি উল্টো হতো। আমাকে আপদমস্তক দেখল আমসুলোপোগাস। আঙুল তুলে রাইফেল দেখিয়ে বলল, মাকুমাজান, আপনাকে যেমন চালাক ভেবেছি ততটা আপনি নন। কি করে ভাবলেন ওই খেলনা দিয়ে সিংহের সঙ্গে লড়বেন? বুদ্ধিমান হলে আধারের লড়াই করতে বেরিয়ে আসতেন না। জানতাম না এখানে সিংহ আছে, আমসুলোপোগাস। সেজন্যই বলছি, যা ভেবেছি তেমন চালাক মানুষ আপনি নন, মাকুমাজান। জ্ঞানী মানুষ সবসময় কোনো না কোনো ধরনের সিংহের মোকাবেলা করতে তৈরি থাকে। কথা ঠিক, সায় দিলাম। আর একটু হলে সিংহের কবলে পড়ে মরতাম। শিউরে উঠলাম একবার। তখনই হাজির হলো হ্যান্স। ওর পেছনে ওয়াগান চালক ছেলেরা। পরিস্থিতি দেখে নিয়ে হ্যান্স বলল, তাহলে সত্যি পথ উন্মুক্তকারীর জাদুর মাদুলি কাজে লেগেছে। রক্তে রঞ্জিত কুঠার দেখালো আমসুলোপোগাস। হেসে উঠে বলল, মাথা উন্মুক্তকারীর জাদু বেশি কাজে লেগেছে। ইনকোসিকাস আগে কোনো জন্তুর রক্ত পান করেনি, এত নিচে নামেনি। তারপরও আঘাত ভালো হেনেছে। কাজেই ওর লজ্জা পাওয়া উচিত না। এবার বলো, হলদে মানুষ, আমি শুনেছি খুব চালাক। তুমি খুব চালাক। তাহলে তোমার মনিবের উপর চোখ রাখনি কেন? ঘুমিয়ে পড়ি, বিব্রত স্বরে বলল হ্যান্স। যে কোনো মনিবের কাজ করে তার কখনো ঘুমানো উচিত না, কড়া স্বরে বলল আমসুলোপোগাস। কথাটা বলেই ঘুরে দাঁড়ালো, একবার বাজালো শীষ। সঙ্গে সঙ্গে 12 জন দুর্ধর্ষ চেহারার সুঠামদেহী লোক ঘাসবন থেকে বেরিয়ে এলো। তাদের প্রত্যেকের হাতে কুঠার, পরনে হায়নার চামড়ার আলখেল্লা। সবাই জুলু রীতিতে হাত তুলে আমাকে সালাম জানালো। তাদের নির্দেশ দিল আমসুলোপোগাস, পাহারায় থাকবে তোমরা। ভোরের আগেই সিংহের চামড়া ছাড়ানো চাই, ওটা আমাদের পাপোশ হবে। তাকে সালাম জানিয়ে মুহূর্তে অদৃশ্য হলো তারা। ওরা কারা জানতে চাইলাম। আমার বাছাই করা যোদ্ধা, মাকুমাজান। আরও কজন ছিল আসবার পথে হারিয়ে গেছে। এরপর ওয়াগনে ফিরলাম। রাতে আমসুলোপোগাসের সঙ্গে আর কোনো কথা হলো না। পরদিন সকালে জানালাম রাজার ইন্ডুনা আমার ওয়াগনে ওকে খুঁজতে এসেছিল। রাজা আমার সঙ্গে দেখা করতে চেয়েছে শুনে মাথা দোলালো আমসুলোপোগাস। তাই আসার সময় কয়েকটা চোর আমাদের উপর হামলা করে। আমার কয়েকজন লোক তাদের কারণে পেছনে রয়ে গেল। ওরা কখনো আর হাঁটবে না। তবে আমরা ভালো শিক্ষা দিয়েছি চোরগুলোকে।
একটাও পালাতে পারেনি। আরও গম্ভীর হয়ে গেল আমসলপ গাছ। ওই চোরদের লাশ কুমির ভরা নদীতে ফেলে দিয়েছি, তবে বর্ষাগুলো সঙ্গে এনেছি। রাজার প্রহরীরা ওই বর্ষা ব্যবহার করে। ওই চোরের দল যদি রাজার লোক হয়, রাজা তাদের খুঁজে পাবে না। লড়াই যেখানে হয়েছে সেখানে কোনো মানুষের বাস নেই। ঢাল আর পোশাক পুড়িয়ে ফেলেছি। হাসল আমসলপ গাছ। ওহো, রাজা ভাবতে পারে ভূতের দল তার প্রহরীদের নিয়ে গেছে। জুলু সৈনিকদের দল রাজার পাঠানো প্রহরীদের খুঁজতে এদিকে চলে আসতে পারে, খুঁজে পেতে পারে আমাদের। কাজেই আর দেরি না করে রওনা হয়ে গেলাম। কপাল ভালো মৃত ষাঁড়টা ছিল বাড়তি জন্তুগুলোর একটা। ওটা না থাকায় ওয়াগন নিয়ে এগোতে অসুবিধে হলো না। একটু পর আমসলপ গাছ জানালো কথা মতো তার উপজাতির সর্দারি লাউসটা আর মোনাজিকে দিয়ে এসেছে। যতদিন সে না ফিরবে ততদিন তারা হর্তাকর্তা থাকবে। মোনাজি সর্দার নেই, লাউসটা তার প্রধান উপদেষ্টা। আরও জানালো লাউসটা আর মোনাজি সর্দারি নিতে বেশ দ্বিধা করেছে। জানতে চাইলাম কাজটা আমসলপ গাছ ঠিক করেছে বলে মনে করে কি না। পরে আমার মনে হয়েছে এমনও হতে পারে আমসলপ গাছ ফেরার পর ওই দুজন নেতৃত্ব ছাড়ল না, কিংবা দেখা দিল কোনো পারিবারিক সমস্যা। বিশাল কাঁধ দুটো ঝাঁকিয়ে আমসলপ গাছ বলল, আসলে কিছু যায় আসে না মাখু মাজান। কুঠার জাতির জন্য আমি আমার সাধ্যমতো সবই করেছি। এরপরও যদি ওদের সঙ্গে থেকে যেতাম, ঘনিষ্ঠদের বিশ্বাসঘাতকতায় মারা পড়তাম। এখন কার কি হলো তাতে আমার আর কি যায় আসে। আমি তো কাউকে ভালোবাসি না, আমার কোনো সন্তান বেঁচে নেই। এটা হয়তো সত্যি যে ইচ্ছে করলে গরুগুলো নিয়ে নাটালে পালিয়ে যেতে পারতাম, বাকি জীবন ওখানে আরামে আয়েসে কাটিয়ে দিতে পারতাম। কিন্তু আমি তো সহজ জীবন চাই না মাকুমা যান। আমি লড়াই করে বাঁচতে চাই, যোদ্ধার মতো লড়াই করে সম্মানের সঙ্গে মরতে চাই। প্রাচীন কুঠার তুলে ঝাঁকালো আমসলপ গাছ। ওটার ক্ষুরধার ফলা সূর্যের আলোয় জলজলে হীরার মতো ঝিলিক দিল। আমি হয়তো আর কখনো কুঠার শহরে ঘুমাবো না, যাব না ডাইনির পাহাড়ে। সে ডাইনির কাছে, তাতে কি? বউ আর গরু দিয়ে কি হবে? ইনকোসিকাস আমার সঙ্গে, সে কখনো বিশ্বাস ভঙ্গ করবে না। তোমার অস্ত্রটা অদ্ভুত মন্তব্য করলাম। আই, অস্ত্রটা অদ্ভুত আর পুরানো মাকু মাজান। জিকালি বলে 100 বছর আগে এক যোদ্ধা জাদুকর এটা তৈরি করে। অপেক্ষায় আছে সে, কাজ শেষ হলে একদিন এই কুঠার আবার তার কাছে ফিরবে। মাখু মাজান, সেদিন বেশি দূরে নেই। জিকালি বলে দিয়েছে আমি এই কুঠারের শেষ মালিক। জানতে চাইলাম জিকালির সঙ্গে দেখা করেছো? আই, কোন পথে জুলু দেশ থেকে বেরিয়ে যেতে হবে তা সেই বলে দিয়েছে। যখন শুনেছে কিভাবে বানে ভরা নদীর জন্য আমার ক্রালে আসতে বাধ্য হন, তখন খুব হেসেছে। বলেছে একটা সাপের আত্মা তাকে জানিয়ে গেছে আপনি তার দেয়া চিহ্ন ঝর্ণার ভিতর ফেলতে চেয়েছেন, আর তখন সেই সাপ আপনাকে ঠেকিয়েছে। তখনও বেঁচে ছিল ওটা। জিকালি বলে দিয়েছে আর কখনো যেন অমন কাজ না করেন, নইলে আপনাকে ঠেকাতে আরেকটা সাপ পাঠাবে। তাই বলেছে? বিব্রত বোধ করলাম। অনুপস্থিত জিকালির সব দেখা বা জানার ক্ষমতার কথা ভেবে মনে তৈরি হলো প্রবল অস্বস্তি। হ্যান্স হেসে বলল, আমি আপনাকে বলেছিলাম না বাস। আমরা দিনের পর দিন সমস্ত বাধাবিঘ্ন তুচ্ছ করে আফ্রিকার ঢেউ খেলা ঘাস জমি পাড়ি দিলাম। তারপর শুরু হলো সমতল ভূমি। প্রচুর জন্তু জানোয়ারের দেখা মিলল। দক্ষিণ পূব আফ্রিকায় বিচিত্র প্রাণী জগৎ দেখে মনটা চাইল অভিযান ফেলে শিকার করে বেড়াই, তবে খাবারের প্রয়োজন ছাড়া শিকার করলাম না। দ্রুত এগানো আমসলপ গাছের মাত্রা অতিরিক্ত তারা দেখে জিজ্ঞেস করলাম, এত উদ্গ্রীব হওয়ার কারণ কি তার? জানালো জিকালি একটা কথা বলেছে, যে কারণে আমাদের তাড়াতাড়ি পথ চলা উচিত। কথাটা কি তা কিছুতে
বলল না আমসোলোপোগাস, শুধু জানালো সামনে বিশাল এক লড়াইয়ে অংশ নেব আমরা। সেই লড়াইয়ে সে অত্যন্ত সম্মানিত হবে। আমসোলোপোগাস আসলে আজন্ম যোদ্ধা, যে কারণে যুদ্ধ করে আনন্দ পায়। ওর ধারণা লড়ে মৃত্যুবরণের মতো চমৎকার মৃত্যু আর কিছুতে নেই। আমি নিজে শান্তিপ্রিয় মানুষ, কাজেই আমসোলোপোগাসের এই ধারণা সবসময় বিস্মিত করেছে। তবে ওর সঙ্গে তাল দিয়ে চললাম। তার একটা কারণ আমসোলোপোগাসকে খুশি করা, অন্য কারণটা মনে মনে আশা করছি সামনে আগ্রহ জাগানোর মতো কিছু ঘটবে। একবার কোনো কাজে নেমে পড়লে সেটা শেষ না করে থামা আমার ধাতে নেই। সুতরাং পথহীন পথে অজানার উদ্দেশ্যে এগিয়ে চললাম। জিকালি যখন ছাইয়ের ভিতর মানচিত্র আঁকছে তখন কিংবা তারপরে বলেছে বড় নদীর কাছে পৌঁছার পর আমরা ঝোপের রাজ্যে প্রবেশ করব। সে ঝোপের জঙ্গল গিয়ে শেষ হবে নদীর তীরে। সেখানে বাস করে এক সাদা মানুষ। ভবঘুরে আত্মা পরিচালিত মানুষটা নাকি অনেক দূর দেশ থেকে এসে বুনো এলাকায় বসত গড়েছে। জিকালি কঙ্কালের মুঠোর হাড় নেড়ে আরও বলেছে, যখন ওই সাদা মানুষের সঙ্গে আমার দেখা হবে তখন তার পরিবারের ভাগ্যে অদ্ভুত কিছু ঘটবে। জিকালিয়া আমাকে এই সাদা মানুষের বাড়ি এঁকে দেখিয়েছে, বলে দিয়েছে কোথায় খুঁজে পাব। আমার ধারণা জিকালি গুপ্তচর মারফত ওই লোকের খোঁজ পেয়েছে। আফ্রিকায় সব জাদুকরের অজস্র গুপ্তচর অনুচর থাকে, বিশেষ করে জিকালির অনুচরের শেষ নেই। জুলুল্যান্ডে সেই সবচেয়ে বড় জাদুকর হিসেবে স্বীকৃত। দিনের পর দিন জিকালির বলে দেয়া পথে এগোলাম। বেটে জাদুকরকে পথ উন্মুক্তকারী বলতে আপত্তি থাকলো না। সত্যি ওয়াগন নিয়ে চলার কোনো পথ পেয়ে গেলাম। পাহাড় শুরু হওয়ার পর এক জায়গায় পেরোবার পর এক গিরিপথ খুঁজে পেলাম। জলাভূমিতে থাকলো উঁচু শুকনো জমি। আমরা কোনো অনতিক্রম্য বাধার সম্মুখীন হলাম না। যেসব উপজাতির সঙ্গে দেখা হলো তারা নিরীহ। অবশ্য এর একটা কারণ হলো আমসোলোপোগাস ও ভয়ঙ্কর চেহারার যোদ্ধাদের উপস্থিতি। আমরা নির্বিঘ্নে পথ চললাম। পথে নিয়মিত বিরতিতে সুপেয় পানির উৎস পেলাম। শেষে সিদ্ধান্তে পৌঁছালাম আমরা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া কোনো প্রাচীন পথ ধরে চলেছি। পথ উত্তরে গেছে, কোথায় কে জানে। এটা যে একসময় কোনো সদর রাস্তা ছিল সে ব্যাপারে আমাকে সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করলো হ্যান্স। ওর আবিষ্কার করা নানান চিহ্ন দেখলাম। সেগুলোর বর্ণনায় যাব না, শুধু একটা চিহ্নের কথাই বলবো। আমরা বহু জায়গায় শুকনো উঁচু জমিতে খননকৃত সুপেয় পানি পেলাম। কোথাও কোথাও গর্তের চারপাশে পাথরের দেয়ালও দেখলাম। আসলে ওগুলো প্রাচীন কুয়া। কদিন পরে নিশ্চিত হলাম অনেক কাল আগে আফ্রিকা যখন বর্তমানের চেয়ে সভ্য ছিল সে সময়ের কোনো বাণিজ্য পথে চলেছি। আমাদের অভিযানের ৩য় সপ্তাহে কুয়াশা ঢাকা উঁচু এলাকা পেরোতে লাগলাম। সকাল 10টার আগে সূর্যের দেখা মিলল না। বিকেল 3টে বাজতেই আবার মুখ লুকালো সূর্য। ঘন কুয়াশার কারণে দুবার আমরা দুদিনের জন্য থামতে বাধ্য হলাম। এরপর যাযাবর এক উপজাতির সঙ্গে দেখা হলো। তারা বড় বড় পালে ছাগল ও লম্বা লেজওয়ালা ভেড়া চড়ায়। তাদের অবলম্বন গবাদি পশু। তাদের গবাদি পশুর চারণভূমি বদলে গেলে তারা ঘাসের হালকা কুড়েগুলো সঙ্গে নেয়। লোকগুলো প্রথমে আমাদের দেখে ছুটে পালালো। তারপর যখন বুঝলো তাদের কোনো ক্ষতি করব না তখন কাছে এলো। উপহার হিসেবে খেতে দিল দুধ ও শুককিট। মদ ও প্রজাপতির শুককিট খুব শখ করে খায় তারা। হ্যান্স আফ্রিকার অনেক ভাষা জানে।
সব মিশিয়ে লোকগুলোর সঙ্গে জগাখিচুড়ি ভাষায় কথা বলল। মনে হলো খানিক হলেও হ্যান্সের কথা বুঝছে তারা। হ্যান্সকে জানালো আগে কখনো তারা সাদা মানুষ দেখেনি, তবে অনেক কাল আগে তাদের পূর্বপুরুষ সাদা মানুষদের দেখেছে। আরও বলল, আমরা যদি 7 দিনের পথ উত্তর দিকে যাই তাহলে হয়তো একজন সাদা মানুষের দেখা পাব। তারা সেই সাদা মানুষের কথা শুনেছে। তার লম্বা দাড়ি, সেও আমাদের মতো আগুনে অস্ত্র দিয়ে জানোয়ার মারতে পারে। উৎসাহ ব্যঞ্জক খবরটা পেয়ে রওনা হয়ে গেলাম আবার। কুয়াশাচ্ছন্ন এলাকা ছেড়ে পাহাড়ি পথে নেমে চললাম। একসময় চমৎকার নাতিশীতোষ এলাকায় পৌঁছে গেলাম। আদিগন্ত ঘাসে ছাওয়া ঢেউ খেলানো জমি আমাকে পূব আফ্রিকার মনোমুগ্ধকর মালভূমিগুলোর কথা মনে পড়িয়ে দিল। মাটি এখানে কালো, উর্বর, আবহাওয়া স্বাস্থ্যকর, নির্ভয়ে প্রচুর জন্তু জানোয়ার চড়ছে। এরকম উর্বশী জমিন মানুষের কোনো কাজে আসছে না দেখে খারাপই লাগলো। কোথাও স্থানীয় লোক দেখলাম না। একসময় টিলা অঞ্চল থেকে নেমে সমতল জমিতে পৌঁছে গেলাম। দূরে, বহু দূরে ঝোপের বিস্তৃত এক সাগর দেখলাম। বুঝলাম ওই ঝোপঝাড়ের রাজ্য পেরোলে জামবেজি নদীর দেখা মিলবে। আমাদের মধ্যে হ্যান্সের চোখ সবচেয়ে তীক্ষ্ণ। সে একটা বাড়ি খেয়াল করলো কয়েক মাইল দূরে। ওটা স্থানীয়দের ক্রাল নয়। কয়েক মাইল দূরে ওটা স্থানীয়দের ক্রাল নয়। বাড়ির পাশ দিয়ে গেছে ঝর্ণা, চারপাশে গাছের ছায়া। হ্যান্স বলল, বাস, যাযাবরগুলো মিথ্যে বলেনি। ওই যে সেই সাদা মানুষের বাড়ি। বড় শ্বাস ছাড়ল সে। হলদেটে কণ্ঠ ঘন ঘন উঠল নামল। হলদেটে কণ্ঠা ঘন ঘন উঠল নামল। তারপর অনিশ্চিত স্বরে বলল, ভাবছি ওই সাদা মানুষ কি পানির চেয়ে কড়া কিছু পান করে কিনা। 5 সূর্যোদয়ের একটু পরে বাড়িটা দেখেছি। পরদিন দুপুরের দিকে ওটার কাছে পৌঁছে গেলাম। বিশাল দুটো বাওবাব গাছের নিচে ডাস্টের ধাসে তৈরি বাড়ি। ছনের ছাদ হলেও 4 দেয়াল সাদা রং করা। চারদিক থেকে ঘিরে রেখেছে বারান্দা। পেছনে আরও কয়েকটা বাড়ি দেখলাম, সে সঙ্গে ওয়াগন রাখবার ছাউনি ও অন্যান্য কুঁড়ে। মনে হলো কুঁড়ে ঘরে থাকে স্থানীয়রা। সেসব ছাড়িয়ে ফসলের বিশাল মাঠ, চারপাশ সবুজ কচি ভুট্টার ফলনে। জমির ঢালে চড়ছে গবাদি পশু। বুঝলাম এখানে যে সাদা মানুষ বাস করে সে আর্থিক দিক দিয়ে সচ্ছল। সেনাপতির দৃষ্টি ফেলে চারপাশ দেখে নিল আমসোলপো গাছ। এদিকে বোধহয় হামলার কোনো ভয় নেই মাকুমাজান। আমি প্রতিরক্ষার কোনো ব্যবস্থা দেখছি না। পেছনে বুনো এলাকা, তারপর নদী, আর সামনে ঝোপের রাজ্য। অন্য প্রতিরক্ষার দরকার কি? মানুষ ঝোপঝাড় বা নদী পেরোতে পারে মাকুমাজান। কথাগুলো বলে চুপ হয়ে গেল আমসোলপো গাছ। এখনো পর্যন্ত আশেপাশে কাউকে দেখিনি, অথচ ওয়াগন নিয়ে এসেছি। লটবহর নিয়ে হাজির হওয়ার অস্বাভাবিক দৃশ্য কারো না কারো দৃষ্টি আকর্ষণ করার কথা। গেছে কোথায় সবাই? আপন মনে বললাম। ঘুমাচ্ছে বাস, জানালো হ্যান্স। পরে দেখলাম ওর কথা ঠিক। এ নিরালা লোকালয়ে বাসিন্দারা দুপুরের খাওয়া শেষে নিদ্রা দেবীর আরাধনায় মগ্ন। বাড়ির কাছে গিয়ে ওয়াগনের ড্রাইভিং বক্স থেকে নেমে পড়লাম। ঠিক তখনই দেখতে পেলাম মেয়েটিকে। বেশ লম্বা সে, বড় বড় চোখ দুটো গভীর কালো, পিঠে এলিয়ে রেখেছে দীর্ঘ কেশ, তবে বেশ ফ্যাকাশে বিষণ্ণ মুখ। কাউকে অত বিষণ্ণ কমই দেখেছি।
ওয়াগনের আওয়াজে দেখতে এসেছে। আমসোলোপোগাসকে চকচকে কুঠারসহ দেখে চমকে উঠল তরুণী। বোধহয় আমসোলোপোগাসের দেহরক্ষীদের দেখেও আতঙ্কিত। ছুটে পালানোর জন্য ঘুরে দাঁড়ালো। কোনো ভয় নেই, আশ্বস্ত করার সুরে বললাম। বলে ফেলে বুঝলাম ইংরেজি বুঝবার কথা নয়। সম্ভবত জাতিতে তরুণী ডাচ বা পর্তুগিজ। আমাকে অবাক করে দিয়ে অদ্ভুত সুরে ইংরেজিতে জবাব দিল সে। খুব ভয় পেয়েছি স্যার, আপনার সঙ্গীদের দেখে ভয়ঙ্কর লোক মনে হয়। তরুণীকে বললাম, কথা মিথ্যে নয়, তবে ওরা তোমার কোনো ক্ষতি করবে না। জানতে চাইলাম, এখানে থামতে পারি তোমার স্বামীর আপত্তি না থাকলে? আমার কোনো স্বামী নেই স্যার, বলল তরুণী, শুধু বাবা আছে। তোমার বাবার সঙ্গে কথা বলতে চাই, সম্ভব? আমার নাম অ্যালান কোয়াটারমেইন। এ এলাকা শেষে কি আছে জানতে অভিযানে বেরিয়েছি। বাবা ঘুমিয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলল তরুণী। ডাকছি। আমি বাদে এখানে সবাই দুপুরে ঘুমায়। কৌতূহলী হয়ে বললাম, তুমি ঘুমাও না কেন? কারণ আমি চিন্তা বেশি করি স্যার। একদিন না একদিন সবারই লম্বা ঘুম দেবার সময় আসবে, তাই না? এ কথার গৃহ অর্থ বুঝে একটু থমকে গেলাম। কথা খুঁজে পেলাম না। শেষে জিজ্ঞেস করলাম, নাম কি তোমার? ইনেস রবার্টসন। যাই, বাবাকে ডেকে তুলি। ষাঁড়গুলো ছেড়ে দিন, চড়ে বেড়াক। দেখে মনে হয় ওদের বিশ্রাম দরকার। মেয়েটা বাড়িতে ঢুকে গেল। ইনেস রবার্টসন, নিজের মনে বললাম। অদ্ভুত তো, ওর বাবা বোধ হয় ইংরেজ আর মা পর্তুগিজ, কিন্তু এরা এখানে কি করছে? মাথা থেকে ভাবনা ঝেড়ে সবাইকে বললাম মালপত্র নামাতে। ষাঁড়গুলো জোয়াল থেকে খুলতে না খুলতে বাড়ি থেকে বেরোলো লম্বা চওড়া এক লোক, কর্কশ কাপড়ের জামা পরনে, চোখ দুটো গাঢ় নীল, দাড়িগুলো আগুনের মতো লাল। হাই চেপে অদ্ভুত ভঙ্গিতে টলতে টলতে এলো। সিদ্ধান্তে পৌঁছালাম, কোনো এককালে এ ভদ্রলোক ছিল, এখন সবসময় মদের নেশায় চুর হয়ে থাকে। হাঁটবার ভঙ্গি বলে দিল সে নাবিক ছিল। কড়া স্কটিশ টানে বলল, কেমন আছেন মিস্টার অ্যালান কোয়াটারমেইন? স্বপ্ন না দেখে থাকলে আমার মেয়ে তো বোধ হয় ওই নাম বলল। যদি ভুল না হয়ে থাকে তো আগেও আপনার নাম শুনেছি। তো এখানে কি মনে করে? যাক, এসেছেন বলে ভালো লাগছে। আধা পর্তুগিজ, কালো মেয়ে মানুষ, পচা জিন ও হুইস্কি নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আপনার লোকদের বলুন ষাঁড়গুলোর দেখভাল করুক। আপনি আমার সঙ্গে চলুন, ড্রিঙ্ক করবেন। ধন্যবাদ মিস্টার রবার্টসন। ক্যাপ্টেন রবার্টসন শুধরে দিল। অবাক হলেন মনে হয়? অবাক হওয়ার কিছু নেই। এককালে মেইল স্টিমারের ক্যাপ্টেন ছিলাম। লোক আবারও সম্মান দিক, সেজন্য মরতেও রাজি। অস্বস্তি কাটিয়ে বললাম, কিছু মনে করবেন না ক্যাপ্টেন রবার্টসন, সন্ধ্যার আগে ড্রিঙ্ক করি না। তবে কিছু খাবার যদি থাকে তো? নিশ্চয় আছে। আমার মেয়ে ইনেস আপনার খাবারের ব্যবস্থা করবে। ক্যাপ্টেন সন্দেহের চোখে আমসোলোপোগাস আর ওর দেহরক্ষীদের দেখল। বোধ হয় ওদের খাবার লাগবে। একটা গরু জবাই করতে বলে দিচ্ছি। ওদের দেখে মনে হচ্ছে সিংসহ খেতে পারে। ঘুরে চাইল সে। আমার লোক গেল কোথায়? মনে হয় এখনও ঘুমাচ্ছে। অলস শয়তানের দল। একটু অপেক্ষা করুন, জাগাচ্ছি ওদের। বাড়িতে ঢুকে জলহস্তির চামড়ার ভয়াল দর্শন চাবুক হাতে বেরিয়ে এলো সে। কুঠিরগুলোর দিকে চলল। চিৎকার করে টমাসো নামের কাউকে ডাকল। নাবিকদের ব্যবহৃত গালাগাল চলছে। কুটিরের ভেতর কি ঘটল বলতে পারি না, তবে চাবুকের আওয়াজ শুনতে পেলাম। সে সঙ্গে কাতরানি। কুটির ছেড়ে হুড়মুড় করে বেরিয়ে এলো কজন কালো মানুষ। দু একজনের পিঠেও চাবুক ও রক্তের চিহ্ন। একটু পর মোটা এক বন্য শঙ্কর তার অধীনস্থদের নিয়ে এলো, দেখিয়ে দিল কোথায় রাখতে হবে ষাঁড়গুলো। বন্য শঙ্করের কথা থেকে বুঝলাম
একটা বাছুর জবাই করে ব্যবস্থা হবে রান্নার। আমসোলোপোগাসকে বেশ তাচ্ছিল্য করলো মোটকু। হ্যান্সের নামে যা তা বলল। লোকটা জানে না হ্যান্স তার কথা বুঝতে পারছে। আন্দাজ করলাম তাকে ঘুম থেকে ডেকে তোলায় ক্ষেপে আছে। ঠিক তখন ক্যাপ্টেন রবার্টসন পরিশ্রমে হাঁপাতে হাঁপাতে আবার দেখা দিল। চাবুক দেখিয়ে জানালো অলস চাকরগুলোকে আচ্ছা মতো শিক্ষা দিয়েছে সে। ক্যাপ্টেন রবার্টসন, তাকে বললাম, আপনার ওই মিস্টার টমাসও আমার সঙ্গী জুলু যোদ্ধাকে নিগার বলেছে। তাকে বলে দিন, ওই জুলু যোদ্ধা সম্ভ্রান্ত বংশের বড় সর্দার, ভয়ঙ্কর মানুষ। ওকে অপমান করছে, টের পেলে খারাপ হবে। মস্ত বিপদে পড়বে মিস্টার টমাসও। ক্যাপ্টেন রবার্টসন পর্তুগিজে টমাসকে সাবধান করে দিল। দমে যাওয়া চেহারায় আমসোলোপোগাসের দিকে চেয়ে ক্যাপ্টেনের কথা শুনল টমাসও। তারপর বাড়ির ভিতর ঢুকে গেল। আমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে ক্যাপ্টেন বলল, সিনিয়র। টমাসও নিজেকেও সিনিয়র বলে। সে আমার ম্যানেজার, চালাক মানুষ, নিজের পথে সৎ। একবার ওর জীবন বাঁচিয়েছি বলে আমাকে ছেড়ে যায় না। রাগ বেশি ওর। আশা করি ওই বিশাল কুঠারওয়ালার সঙ্গে লাগবে না। জোর দিয়ে বললাম, ওর ভালোর জন্য আশা করি অমন না হোক। ক্যাপ্টেন আমাকে বসার ঘরে পথ দেখিয়ে নিয়ে এলো। ভুয়া জাতির বৈশিষ্ট্য অনুযায়ী আসবাবপত্রের উপর চামড়ার ব্যবহার দেখলাম। তবে ওগুলো রাখবার ভিতর নারীর কোমল ছোঁয়া রয়েছে। ওটা ইনেজের অবদান। তরুণে এক মোটাসোটা স্থানীয় মেয়েকে সঙ্গে নিয়ে টেবিলে খাবার দিল। চোখে বলল তাক ভরা বই। সেখানে শেক্সপিয়ার উপস্থিত। মোটা বইয়ের উপর ঝুলছে আইভরির তৈরি ক্রুশ। ইনেস ক্যাথলিক মতের অনুসারী। দেয়ালে চমৎকার কিছু ছবি। জানালার তাকে জার ভরা ফুল। টেবিলের উপর রাখা চামচ, কাঁটা চামচ ও মগ রূপা দিয়ে তৈরি। দেয়া হলো খাবার। চমৎকার স্বাদ, পরিমাণেও প্রচুর। ক্যাপ্টেন, তার মেয়েও আমি খেতে বসলাম। খেয়াল করলাম ক্যাপ্টেন পানি মিশিয়ে গিলছে জিন। তরলটা দেখতে অতি নিরীহ হলেও আদতে অত্যন্ত কড়া পানীয়। আমাকে সাধল ক্যাপ্টেন। তবে ইনেজের দেখা দেখি কফি নিলাম। খাওয়া শেষে বারান্দায় বসে ধূমপান করতে গিয়ে আমার অভিযান পরিকল্পনার যতটা জানানো যায় বললাম বাপ বেটিকে। জানালাম জামবেজির ওপারে নতুন এলাকা আবিষ্কার করতে চলেছি। কিভাবে জামবেজি পার হব তা জানতে চাইলাম। আমি সেই শিকারী কোয়ার্টারমেইন তা নিশ্চিত হওয়ার পর ক্যাপ্টেন রবার্টসন আগ্রহী হয়ে উঠল। বলল, আমার নাম আগেও শুনেছে। প্রশ্নের জবাবে জানালো ওয়াগন নিয়ে ঝোপঝাড়ের নিচু এলাকা পার হওয়া অসম্ভব। স্বেচ্ছি মাছির কামড়ে মারা পড়বে সব সার। জানালাম এ সমস্যা নিয়ে আমিও ভেবেছি। না ফেরা পর্যন্ত তার এখানে রেখে যেতে চাই ওয়াগন। ক্যাপ্টেন বলল, রাখতে পারেন মিস্টার কোয়ার্টারমেইন, কিন্তু কথা হলো আর কি ফিরতে পারবেন? শুনেছি জামবেজির ওপারে বাস করে নরখাদক। তারা এদিকের সব মানুষ খেয়ে সাফ করে দিয়েছে। এখনও যে কটা উপজাতি আছে তারা লুকিয়ে বাস করে নলখাগড়ার মাঝে। তবে আমি এখানে আসার অনেক আগে এসব ঘটেছে। মনে হয় না নরখাদকরা আর কখনো নদী পেরিয়ে আসবে। কৌতূহল প্রকাশ করলাম। ক্যাপ্টেন, আপনি এখানে বাড়ি করলেন কেন? যে কারণে বুনো এলাকায় আসতে বাধ্য হয় মানুষ, মিস্টার কোয়ার্টারমেইন। ঝামেলার ভিতর পড়ে এসেছি। আমার দুর্ভাগ্য যে জাহাজ ডুবে গিয়েছিল, ফলে বেশ কয়েকজন মারা পড়ে। আমার চাকরি চলে যায়। এরপর জামবেজির মোহনায় ব্যবসায় মন্দি। ব্যবসা ভালো চলছিল। তখন বড় বংশের এক পর্তুগিজ মেয়েকে বিয়ে করি। তারপর আমার মেয়ে ইনেজের বয়স যখন 12, সে সময় আবারও বিপদে পড়লাম। আমার স্ত্রী মারা গেল। ওর এক আত্মীয়
আত্মীয় বলে বেড়াতে লাগলো আমার অবহেলার কারণে মারা গেছে সে। বিবাদের মীমাংসা হলো দ্বন্দ্ব যুদ্ধে। লোকটা ন্যায়সঙ্গত লড়াইয়ে আমার হাতে মারা পড়ে। কিন্তু ওদিকের পরিস্থিতি আমার জন্য খারাপ হয়ে উঠল। শপথ করলাম আফ্রিকার পূব তীরে সাদা মানুষ যেটাকে গর্বের সঙ্গে বলে সভ্যতা, তার ধারে কাছে আর ঘেঁষব না। যখন ব্যবসা করতাম তখনই শুনেছি এদিকে আছে চমৎকার উর্বর জমি। শেষে সব বিক্রি করে ইনেস আর টমাসোকে নিয়ে এখানে চলে এলাম। সঙ্গে আরও কয়েকজন অনুচরকে নিয়ে এসেছি। এখানেও ব্যবসা খারাপ করিনি। হাতির দাঁত সংগ্রহ করে সাদা মানুষদের বসতিগুলোতে বিক্রি করি। সেই সঙ্গে জমির ফসল, বাড়তি গরুও। ভালো আছি, টাকার অভাব নেই। ইচ্ছে করলে স্কটল্যান্ড বা অন্য কোনো দেশে গিয়ে সচ্ছল জীবন কাটাতে পারি। জানতে চাইলাম, তাহলে চলে যাচ্ছেন না কেন? স্কটিশ ক্যাপ্টেন গম্ভীর হয়ে বলল, কয়েকটা কারণে। সভ্যতা থেকে এত দূরে বাস করে অর্ধেক বুনো হয়ে গেছি। তাছাড়া এই ঝলমলে রোদ ভালো লাগে। নিজেই আমি নিজের প্রভু, তাও একটা কারণ। ফিরলে হয়তো সেই লোকের হত্যার দায়ে বিচার হবে, যা আমি চাই না। আর মিস্টার কোয়াটারমেইন, আপনি আমাকে যাই ভাবুন, আমি এখানে বন্ধনে জড়িয়ে গেছি। এসব ছিঁড়ে চলে যাওয়া আমার পক্ষে কঠিন। আর সন্তানদের অনেকের গায়ের রং যেমন সাদা হওয়া উচিত ততটা নয়। আমার সন্তানদের অনেকের গায়ের রং যেমন সাদা হওয়া উচিত ততটা নয়, কিন্তু ওদের ভালোবাসি আমি। আর এসব যদি বাদও দিই, মদ ছাড়া থাকতে পারি না। হয়তো সভ্য জগতে গেলে আবার কোনো বিপদে পড়ব। রবার্টসনকে চাকর বানিয়ে ফেলেছে মদ। শুনে খারাপ লাগলো। বললাম, আপনার ব্যাপারটা বুঝলাম, কিন্তু মিস ইনেজের কি হবে? আমি এই কথাই ভাবি। কেঁপে গেল ক্যাপ্টেনের গলা। এখানে এমন কেউ নেই যে ইজেনকে বিয়ে করতে পারে। ওর মতো সত্যিকারের ভদ্র মহিলার উচিত এখান থেকে চলে যাওয়া। কিন্তু কোথায় যাবে সে? ক্যাথলিক পথের অনুসারী, যে কারণে আমার নিজের আত্মীয় স্বজন ওর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। তাছাড়া আমি ওকে যতটা ভালোবাসি, আমাকে তার চেয়ে কম ভালোবাসে না। এখানে থেকে আমার দেখাশোনা করা নিজের কর্তব্য মনে করে। আসলে জানে ও না থাকলে সেফ পশু হয়ে যেতাম আমি। ক্যাপ্টেন আমার দিকে মুখ তুলে চাইল, আপনি হয়তো আমাকে সাহায্য করবেন মিস্টার কোয়াটারমেইন। এবার তার কণ্ঠে সন্দেহের সুর ফুটল। অবশ্য এই অভিযান থেকে যদি ফিরতে পারেন। জানতে ইচ্ছে হলো আমি কিভাবে তাকে সাহায্য করব, কিন্তু জিজ্ঞেস করলাম না। আমার নীরবতা খেয়াল না করে বলে চলল ক্যাপ্টেন, এবার আমি শুতে যাব। ভোর থেকে কাজ করি। অনেক রাতে মাথা পরিষ্কার হলে তখনও ব্যস্ত থাকি। কাজেই আমার ঘুম দরকার। দিনে রাতে চারপাশে নজর রাখি। আপনিও নিজের দিকে খেয়াল রাখবেন। এবারই নিজের মনে করবেন। আমার জবাবের অপেক্ষা না করে ঘুমাতে চলে গেল সে। পাইপ শেষ করে হাঁটতে বেরোলাম। ওয়াগনের কাছে বাছুর বাঁধছে আমসোলোপোগাস ও তার যোদ্ধারা। বোধহয় আগেই ইনেজা বা রবার্টসনের লোকদের কাছ থেকে খাবার চেয়ে নিয়ে উদরপূর্তি করেছে হ্যান্স। দেরি না করে আমার পিছু নিল। আমরা প্রথমেই কুটিরগুলো ঘুরে দেখলাম। ভদ্র পোশাক পরনে বর্ণসংকর ছেলে মেয়েকে গৃহস্থলী কাজ করছে। সাদাদের সঙ্গে তাদের মিল বেশি। ওদের সঙ্গে লাল দাড়ি বাসের চেহারা বেশ মেলে, বলল হ্যান্স। জবাবে কিছু বললাম না। ক্যাপ্টেন রবার্টসনের কথা ভেবে দুঃখ হলো। এখানে সংসার পেতে আটকে গেছে। না পেরেছে স্থানীয়দের সঙ্গে পুরো মিশতে, না পারবে সাদা মানুষদের সমাজে নিজেকে মানিয়ে নিতে। কুটিরগুলো ছাড়িয়ে নিচু একটা ছাউনির কাছে পৌঁছে গেলাম। ওটা দোকান হিসেবে ব্যবহার করা হয়। ওখানে টমাসো ও তার সঙ্গীরা ব্যবসা করছে। জামবেজি সংলগ্ন জলাভূমির স্থানীয় আদিবাসীদের সঙ্গে। এই আদিবাসীদের মতো চেহারার লোক আগে দেখিনি।
দক্ষিণের অনেক উপজাতির চেয়ে তাদের সভ্য মনে হলো। কি কেনা বেচা চলছে দেখতে থামলাম না, তবে খেয়াল করলাম দোকানে মালামালের অভাব নেই। সেগুলোর ভিতর রয়েছে প্রচুর হাতির দাঁত, বোধ করি নদীপথে আফ্রিকার গভীর থেকে আনা হয়েছে।